এক দমকা হাওয়ায় নৌকা উল্টে তারা নদীতে পড়ে যায়। হেঁটে নদী পার করতে থাকে। তখনই বৃষ্টির মাঝে দেখা যায় এক বিরাট পঞ্চমুখী নাগ এসে মায়ের মূর্তির ওপর ছাতা হয়ে দাঁড়িয়ে রয়েছে। অনেক দিন আগেকার কথা, মণিপুর নামক এক গ্রামে এক পরিবার বসবাস করত। তাদের ছিল 10 বিঘা ধানের জমি। তবুও তাদের সংসারের অভাবের ছায়া আর সরে না। ওকে রে উৎপল, বইয়ের ব্যাগ নিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলে যে? দেরি হয়ে যাচ্ছে তো, পড়তে যা। সামনেই তো তোর 12 ক্লাসের ফাইনাল পরীক্ষা। না মা, আজ আর পড়তে যাব না, নইলে আজও মাস্টার মশাই বেতনের কথা জিজ্ঞাসা করবেন। এই নিয়ে 5 মাসের বেতন বাকি। হায় হায়, এ আমাদের কি কপাল! নদীর ধারে এমন 10 বিঘে ধানের জমি, যেখানে গাছ হয় কিন্তু ফসল হয় না, আর অর্থ কষ্টও কাটে না। ওদিকে তখন দেখা যায় উৎপলের বাবা বিনোদ এক কালী মন্দিরে বসে, হে মা কালী, জানি না কোন পাপে আমাদের পরিবারের এই অবস্থা। নদীর পাড়ে বিঘে বিঘে জমি, অথচ যতবারই ধান চাষ করি হয় নদীর প্লাবনে জমির ফসল নষ্ট হয়ে যায়, আর নয়তো ফসলই ধরে না। তুমি কৃপা করো মা, আমাদের পরিবারকে রক্ষা করো। সেই সময় সেখানে উৎপল এসে বলে, বাবা, মা তোমায় ডাকছে, বলল কিছু চাল জোগাড় করে নিয়ে যেতে, নইলে ভাত হবে না। বলিস কি, এতটুকুও চাল নেই? হা কপাল, আর কত লোকের থেকে চাইবো। এদিকে উৎপলদের বাড়িতে তখন এক যোগিনী মা এসে হাজির। ভিক্ষং দেহি, ভিক্ষং দেহি, কিছু ভিক্ষা দাও মা। তোমায় আর কি ভিক্ষা দেব? আমাদের নিজেদেরই যে কিছু জোটে না, ঘরে এক মুঠো দানাও নেই। ঠিক সেই সময় সীমার শাশুড়ি সাবিত্রী দেবী কোঁচড়ে করে কিছু ধান নিয়ে আসে। ও বৌমা, এই কটা ধান তাড়াতাড়ি কুটে চট করে ভাত বসিয়ে দাও। বিনোদ এলো বলে, এসেই বলবে কই গো ভাত দাও। ওই তো ধান রয়েছে, তবে যে বললি ঘরে একটা দানাও নেই। হ্যাঁ গো, সত্যি ঘরে ধান ছিল নে, আমিও পাড়ায় গিয়ে চেয়ে এনেছি। ঠিক আছে, তবে ওই ধান থেকেই আমায় এক মুঠো ধান দে। এরপর সাবিত্রী দেবী আর কোনো কথা না বলে কোঁচড় থেকে এক মুঠো ধান নিয়ে সেই যোগিনী মাকে দেয়, আর তাই নিয়ে সে চলে যায়। তারপর সাবিত্রী দেবী রান্নাঘরে গিয়ে একটা পাত্রে ধানগুলো ঢালতেই, ও বৌমা, তাড়াতাড়ি এদিকে এসো। ওরে বাবা রে বাবা, আমি কি দেখছি! কি হয়েছে মা, আপনি এমন করছেন কেন? এদিকে দেখো গো বৌমা, আমার কোচরে 2 মুঠো ধান ছিল, তার 1 মুঠো আমি ওই যোগিনী মাকে দিয়েছিলাম, আর এখন দেখছি সেই 1 মুঠো ধানই সোনার হয়ে ফিরে এসেছে। ওদিকে তখন দেখা যায় যোগিনী মা উৎপল ও বিনোদের কাছে গিয়ে, কি রে, তোরা এখানে কি করছিস? যা বাড়ি যা, আমি এখন মায়ের সামনে একটু ধ্যানে বসবো। বাড়ি যাব? বাড়ি গিয়ে কি করব? মা বউয়ের সামনে খালি হাতে গিয়ে দাঁড়াবো কি করে? এত করে মা কালীকে জানাচ্ছি, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। তোদের পূর্বপুরুষেরা অনেক পাপ করেছিল, তাদের অবস্থা ভালো হওয়া সত্ত্বেও বহু মানুষের ধান কেড়ে নিত, জোর করে জমি দখল করত, গরু ছিনিয়ে নিত। তবে তুই মা কালীর ভক্ত, বিনয়ীও বটে, ভালো মানুষ। তাই বলছি, ভালো করে মা কালীর পুজো কর, বাড়িতে মন্দির বানিয়ে মাকে প্রতিষ্ঠা কর। এরপর বিনোদ বাড়ি ফিরে আসে, আর বাড়ি ফিরতেই, ওগো তুমি এসেছো, এই দেখো কি অলৌকিক ঘটনা। তারপর সীমা পুরো ঘটনাটা বিনোদকে খুলে বলে, আর সব কিছু শুনে, তাই তো বলি, যোগিনী মা আমাকে বারবার বাড়ি যেতে কেন বলছিলেন?
আর দেরি নয় সীমা, আমাকে সোনার ধানগুলো দাও। আমি বিক্রি করে সেই অর্থ নিয়ে আজই মায়ের পুজোর ব্যবস্থা করব। হ্যাঁ, এক্ষুনি আনছি, আর আমিও যাব তোমার সঙ্গে। এরপর সীমা ও বিনোদ গ্রামের এক শ্যাঁকড়ার কাছে গিয়ে সেই সোনার ধান বিক্রি করে। ওরে বাবা, এমন খাঁটি সোনার ধান তোমরা পেলে কোথায়? সে অনেক কথা স্যাকরা বাবু, ও গল্প আপনাকে পরে করবক্ষণ। এখন টাকাটা দিলে আমি যাই, একটু তাড়া আছে। এই কথা শুনে শ্যাঁকড়া আর কোনো কথা না বলে বিনোদকে যথাযথ মূল্য দিয়ে দিলে বিনোদ ও সীমা সেখান থেকে বেরিয়ে পড়ে। তারপর নদী পেরিয়ে ওপারে এক কুমোরের বাড়ি পৌঁছায়। কালী মায়ের এই মূর্তি আমার ভারী পছন্দ হয়েছে, আমি এটাই নেব। তা কত দিতে হবে? এই মূর্তি পছন্দ হলো? জানো, কত বছর ধরে এই মূর্তি আমার কাছে রয়েছে, কারও পছন্দ হতো না, কিন্তু এই মূর্তিতেই আমি মাকে দেখেছি। মা যেন জীবন্ত। জয় মা, জয় মা, জয় জয় মা মা কালী, কালী, সবই যে যে তার তার ইচ্ছা। ইচ্ছা। এরপর সীমা ও বিনোদ মা কালীর মূর্তি নিয়ে নৌকায় করে বাড়ি ফিরতে থাকে, কিন্তু হঠাৎই শুরু হয় তুমুল ঝড় বৃষ্টি। হে কি গো, এ কি ঝড় বৃষ্টি শুরু হলো! নৌকা যে উল্টে যাবার উপক্রম। হ্যাঁ, তাই তো দেখছি, ভরা নদী। নৌকা উল্টালে আমরা না হয় সাঁতরে পার হয়ে যাব, কিন্তু মায়ের এই মূর্তি। আর মুখের কথা শেষ হতে না হতেই এক দমকা হাওয়ায় নৌকা উল্টে তারা নদীতে পড়ে যায়। কিন্তু এ কি অদ্ভুত কাণ্ড! ভরা নদীর জল কমে গিয়ে তাদের হাঁটুর সমান জল হয়েছে। এরপর তারা মায়ের মূর্তি মাথায় নিয়ে হেঁটে নদী পার করতে থাকে। তখনই বৃষ্টির মাঝে দেখা যায় এক বিরাট পঞ্চমুখী নাগ এসে মায়ের মূর্তির ওপর ছাতা হয়ে দাঁড়িয়ে রয়েছে। কেমন যেন শঙ্খধ্বনির শব্দ শোনা যাচ্ছে না, কাঁসর ঘণ্টার আওয়াজ ভেসে আসছে। ভারী অদ্ভুত পরিবেশ। তারপর নদী পার হওয়ার সাথে সাথেই ঝড় বৃষ্টি থেমে যায়, আর সেই সাপটিও অদৃশ্য হয়ে যায়। তারা পিছন ফিরে তাকাতেই, এ কি গো, এই যে নদীর জল আবার পরিপূর্ণ হয়ে উঠেছে, জল একেবারে উথাল পাথাল করছে। আর দেরি নয় গিন্নি, আমাদের মায়ের পুজোর ব্যবস্থা করতে হবে, এসো। তারা বাড়ি পৌঁছে উঠানের এক উঁচু স্থানে মায়ের মূর্তি বসিয়ে বিনোদ ও উৎপল মিলে ছাউনি তৈরি করে। সীমা মায়ের পুজোর আয়োজন করে, সাবিত্রী দেবী নিজ হাতে মালা গাঁথেন। তারপর তারা ভক্তি ভরে পুজো দেয়। কিন্তু তখনই হঠাৎ কোথা থেকে এক পাগলি এসে, তোরা পুজো করছিস, দে দে প্রসাদ খাই, দে দে আমি প্রসাদ খাই। এই তুমি কে? যাও যাও বলছি, এখনো মা কালীর পুজো হলো না আর তুমি সব এঁটো করে দিলে। আমরাও অভুক্ত, পুজো হলে তবে প্রসাদ খাবো, আর তুমি এটা কি করলে? ও উৎপল, বাধা দিস না বাবা, খাক, ও পেট ভরে খাক। ওরে, সবার মধ্যেই যে ঈশ্বর বিরাজ করছেন, তিনি যে কখন কোন রূপে আসবেন তা বোঝা মুশকিল। কি ভালো, কি ভালো খেতে, কতদিন খাইনি, সব খাবো, সব খাবো, আমি সব খেয়ে নেবো। এদিকে সীমা ও বিনোদ চোখ বন্ধ করে মায়ের ধ্যান করে যায়। আর ওই পাগলি সব কিছু খেয়ে চলে গেলে ওদিকে তখন দেখা যায় সেই পাগলি নদীর ধার ধরে বিনোদদের চাষের জমির উপর দিয়ে হাসতে হাসতে দৌড়চ্ছে। দেখা যায় ধীরে ধীরে ধান জমি ভরে ফসল ফলে, সেই ফসলে পাক ধরে। এরপর থেকে বিনোদদের সংসারে আর অভাব থাকেনি কোনোদিনও। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম কমেন্টে জানাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো মিতালি, পিঙ্কি, জয়শ্রী, শিপ্রা, প্রসেনজিৎ, প্রশান্ত, কৃতিকা, রতন, বিক্রম, মেঘনাথ, প্রিয়াঙ্কা, রূপকথা, বৃষ্টি, বাবুলাল,
পিয়ালি। যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন, আমাদের পরবর্তী ভিডিওতে তাদের নাম বাছাই করা হবে। তাই ফেয়ারি টোনস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন। তাতেও আপনার নাম থাকতে পারে, না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন। কি ভাবছেন? তাড়াতাড়ি ক্লিক করে দেখুন।